প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। আমি শিক্ষামন্ত্রীর কাছে একটি অনুরোধ রাখব। দেখুন, প্রথমেই বলে রাখি, আমি লিখে নিয়ে বসিনি, তাই কথা বলতে গিয়ে একটু অগোছালো হতে পারে। তা আপনারা ব্যাপারটা একটু মানিয়ে গুনিয়ে নিয়ে বুঝে নেবেন ব্যাপারটা। আমার বক্তব্যের মূল কথা হলো শিক্ষামন্ত্রীর কাছে, সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা লেভেলে নিয়ে আসুন, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমটাকে বদল করে এমনভাবে নিয়ে আসুন যাতে মানুষ তৈরি হয়। বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি এগুলো পড়বে, কিন্তু আমাদের পাঠ্যক্রমে মানুষ তৈরি হওয়ার কোনো বিষয় নেই। মানুষ কিভাবে তৈরি হয়, এই যে এখন যে ছেলেমেয়েগুলো লেখাপড়া শিখছে, এরা কিন্তু কয়েকটা পাতা বই পড়ে কিছু ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল হয়তো শিখছে, কিন্তু মানুষ কাকে বলে তা শিখছে না। মানুষ হওয়া কাকে বলে, প্রকৃত মানুষ কাকে বলে, নৈতিকতা কি, আদর্শটা কি, মানুষ হলে কি আদর্শ হওয়া উচিত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত লোকের মধ্যে একটা প্রবল লালসা, লোভ, অর্থ এবং সম্পদের, এটা এতটা থাকা উচিত নয়। অর্থ এবং সম্পদ মানুষের লাগে, অর্থ বিশেষ করে, না হলে জীবন চলে না, এটা ঠিক কথাই। কিন্তু সেই অর্থটা পর্যাপ্ত অপর্যাপ্ত হতে হবে। এই যে লালসা, এই লালসাটা কোত্থেকে আসে, সেটা যে পথেই হোক, সোজা পথ হোক, বাঁকা পথ হোক, চোরা পথ হোক, যে কোনো পথ হোক। এই যে রাজনৈতিক দলের নেতারা যারা রাজনীতি করেন, তারা কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই আসছেন যে আমি রাজনৈতিকভাবে লড়াই করে যদি একবার জিতে যাই, তাহলে প্রচুর সম্পদ কামাতে পারবো, রোজগার করতে পারবো, বিত্তশালী হয়ে উঠতে পারবো, এই বাসনা নিয়েই আসছেন। এরা কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামের আমলে যে রাজনীতিবিদরা ছিলেন তাদের মতো ভাববেন না। এরা প্রবল লোভ নিয়েই আসছেন। এটা একটা পেশা, রাজনীতিটা একটা পেশা। এবার যারা ভদ্রলোক তারা ওই পেশাটায় যেতে চান না, কারণ পেশাটা অপরিচ্ছন্ন, নোংরা। এই যে মানুষের মধ্যে লোভ, ধরুন যিনি কাউন্সিলর হলেন, তার চুরি করার ক্ষমতা বছরে হয়তো 5 লাখ টাকা, তিনি 5 লাখ চুরি করার চেষ্টা করছেন, তিনি কিন্তু শয়ে শয়ে কোটির দিকে তাকাতে পারছেন না, কারণ সেটা তার সাধ্যের বাইরে। আবার যিনি চেয়ারম্যান হয়েছেন, তিনি আবার 5-10 লাখ না, কোটি, 1 কোটি, 2 কোটি, 3 কোটি কামাতে পারবেন, তিনি সেই দিকে লক্ষ্য রাখছেন। আবার একজন এমএলএ, তিনিও সেই কয়েক কোটি কামানো যাবে সেই হিসাব করে লড়ছেন। আবার যিনি মুখ্যমন্ত্রী, তিনি কয়েকশো কোটি কামাতে পারেন, তিনি সেই দিকে লক্ষ্য নিয়ে ছুটছেন। আবার যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কয়েক হাজার কোটি কামাতে পারেন, তিনি আবার হয়তো সেই লক্ষ্য নিয়ে ছুটছেন। কিন্তু লক্ষ্য নিয়ে ছুটছে অনেকেই। ধরুন শিল্পপতি একজন, রতন টাটা, যিনি মারা গেলেন, তিনিও একটা লক্ষ্য নিয়ে ছুটতেন, শিল্প স্থাপন করব, আরও শিল্প স্থাপন করব, আরও শিল্প স্থাপন করব, এবং আমার সম্পদ রোজগার বাড়বে, লোককেও কর্মসংস্থানের ব্যবস্থা করব। তার একটা উদ্দেশ্য কিন্তু ভালো ছিল, যে লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করব। এটা সকলের মধ্যেই আছে, কিন্তু পথটা সাদা। রতন টাটা যে পথটা নিয়ে করতেন, বা আম্বানিরা যে পথটা নিয়ে করেন, সে পথটা কিন্তু চোরা পথ নয়। হয়তো একটু এদিক ওদিক করতে হয়, একেবারে করতে হয় না বলবো না, কিন্তু চোরা পথ নয়। আর এই রাজনৈতিক নেতারা করেন একেবারে প্রকাশ্যে চুরি, যে চুরিটা আপনি ধরতে পারবেন না, সাধারণ মানুষের পক্ষে ধরা সম্ভব না। সাধারণ মানুষ এমনই বোকা যে তিনি যে কয়েক হাজার কোটি কামানোর পর আমাদের 500 কোটি বিলি করলেন, তারা সেই দিকে তাকিয়ে মহা খুশি। এই গভর্নমেন্ট দেখেছো আমাদের কি সুন্দর করে দিল, এই রাস্তাটা করে দিয়েছে, এইখানটায় জলের ব্যবস্থা করে দিয়েছে, তারা মহা খুশি। তিনি হয়তো 500-1000 কোটি খরচ করেছেন, কিন্তু পকেটে পড়েছেন 3000 কোটি। এই যে ব্যাপারগুলো ঘটে, এইটা কেন, তার মধ্যে এত লালসা কেন? আপনারা অনেকেই জানেন, নেতাজি সুভাষ বোস একবার বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনতা পেলে
অন্তত 25 বছর একনায়কতন্ত্রের অধীনে ভারতবাসীকে রাখা উচিত, যাতে ভারতবাসীকে ভারতবাসী বানানো যায়। কিন্তু ক্ষমতার লালসায় জওহরলাল নেহরুরা সেটা হতে দেননি। আর কংগ্রেস মানেই ছিল জওহরলাল নেহরু মহাত্মা গান্ধীদের নখদর্পণে, তাদের কুক্ষিগত। সুতরাং তারা কায়দা করে তাড়ালেন, সে অনেক ইতিহাস। যাই হোক, যারা জানেন অনেকেই জানেন। তাহলে বুঝুন, যে লোকটার ভেতরে এত ক্ষমতার লোভ, তিনি ভারতবর্ষের ভালো করবেন কিভাবে? সত্যিই কি ভারতবর্ষের ভালো করতে এলেন তিনি, না তিনি নিজের ক্ষমতা জাহির করতে, অর্থ সম্পদ বাড়াতে এলেন? কি করতে এলেন? এই যারা রাজনীতি করতে আসেন, অনেকজনই আছেন যারা ক্লাস 5, 6, 7, 8 পাস করেও মন্ত্রী হয়ে যান। সেই লোকগুলি কি করতে আসেন? তারা জীবনে কিচ্ছু করে খেতে পারতেন না, কিন্তু রাজনীতি করে মানুষকে ভুলিয়ে ভোটটা যদি পেয়ে থাকেন একবার, তাহলে আর তার চিন্তা নেই, তিনি আম্বানিকেও ছাড়িয়ে যেতে পারেন ইচ্ছা করলে। এই যে ব্যাপারটা, যাই হোক, আমার যে প্রসঙ্গ শিক্ষাক্রম বদল, আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রমটা একটু দেখে নিন। তার সঙ্গে একটা বিষয় রাখুন, মানুষ হওয়ার। সেই বিষয়টার নাম আপনারা যেমন খুশি দেবেন। আপনি এথিক্স বলতে পারেন, আপনি রুল অফ আইডিয়াল লাইফ বলতে পারেন, প্রিন্সিপালস অফ লাইফ বলতে পারেন, যা খুশি বলতে পারেন। আর একটা জিনিস বলবো, এই পাঠ্যক্রম নির্ধারণের সময় রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট মহারাজদের নিয়ে একটা কমিটি তৈরি করে তাদের সাথে আলোচনা করে পাঠ্যক্রমটা তৈরি করুন, যাতে প্রকৃত মানুষ তৈরি করা যায়, যাতে বাঙালি সত্যিকারের আবার বাঙালি হয়ে উঠতে পারে। এইটা আপনারা একটু দেখুন, এটা আমার বিনীত অনুরোধ। কারণ আমি চারিপাশে তাকিয়ে মানুষ দেখতে পাই না, শুধু অমানুষ দেখি, যাদের মধ্যে মনুষ্যত্ব নেই, হিংসা আছে, প্রবল প্রতিশোধ স্পৃহা রয়েছে, অন্যের থেকে আমি নিজেকে টপকে বেরিয়ে যাব, আমি বড় হব যে পথেই হোক, এই বাসনা রয়েছে। এইগুলো যাতে না থাকে, হ্যাঁ প্রতিযোগিতা করবেন, বড় হবেন, ভালো পথে করবেন, নিশ্চয়ই করবেন। একজন কেরানি হয়েছে, আমি অফিসার হব, কি একজন জুনিয়র ডাক্তার আছেন, আমি সিনিয়র ডাক্তার হব, আমি আরও বেশি সুনাম অর্জন করব, এগুলোতে দোষের কিছু নেই। কিন্তু তিনি পরিষ্কার পথেই রোজগার করতে চাইছেন, এগুলো করুন, কিন্তু মানুষ তো হয়ে উঠুন অন্তত। এই মন্ত্রীকে বলবো, অনুরোধ করব যে পাঠ্যক্রমটাকে এমন করুন যাতে মানুষ তৈরি করা যায়। এইটুকুই আমার অনুরোধ। আমি চাই মানুষ তৈরি হোক। আমরা যে যুগে পড়াশোনা করেছি আজ থেকে 50-60 বছর আগে, তখন কিন্তু কিছু মানুষ ছিল, কিন্তু এই 50-60 বছরে আস্তে আস্তে নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে মানুষ আর জন্তুর ফারাক খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, যদি আপনি ভালো চান, যদি আপনি ভালো শিক্ষামন্ত্রী হন, যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে, তাহলে আপনি এটা করার চেষ্টা করবেন। যদি করেন, মানুষের মঙ্গল হবে। আর দর্শকদেরও ধন্যবাদ যারা এতক্ষণ শুনলেন আমার কথা। এখানেই শেষ করছি।